জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সময় যেন এখন এক অবিরাম গতিতে চলমান এক মহাযানের মতো। এই মহাযান গণতন্ত্রের মহাসড়ক ধরে এগিয়ে চলছে তার চূড়ান্ত গন্তব্যে, সেই বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ময়দানে। এরই মধ্যে যাত্রাপথে তাদের নিজ নিজ আসন সুদৃঢ় করেছে এমন এক দল যাত্রী, যারা হয়তো দেশের মূলধারার রাজনীতির এক ভিন্ন বার্তা নিয়ে এসেছে, যারা হয়তো অতীতের মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন। বিশেষ করে বিএনপি এবং জামাতের বহু প্রার্থী তাদের টিকিট নিশ্চিত করে ফেলেছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। তাদের এই নিশ্চিত টিকিট প্রাপ্তি দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে এক গভীর কৌতূহলের জন্ম দিয়েছে। তবে এবারের এই নির্বাচনের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। বিগত ৩ নির্বাচনের চিত্র যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে মূল প্রতিদ্বন্দ্বিতা থেকে বহু দলকে সটকে ফেলা হয়েছিল, যেন তারা সেই প্রতিযোগিতার অংশই হতে পারেনি। সে এক করুণ চিত্র। বর্তমান সময়ে প্রধান বিরোধী দল বিএনপি যেন এক গভীর রাজনৈতিক প্রান্তিকালের শিকার। তাদের অবস্থান এমন যে এবারের রাজনৈতিক লিগে তারা যেন কোনো বই বা গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে পারেনি। প্ল্যাটফর্মের বাইরে অনেকেই নিষিদ্ধ আদলে এক নীরব ও নিস্তব্ধ অস্তিত্ব নিয়ে তারা বসে পড়েছে, যেন অপেক্ষার এক সুদীর্ঘ প্রহর। তবু ট্রেনে ওঠার অর্থাৎ নির্বাচনী লড়াইয়ের অংশ নেওয়ার তাদের প্রচেষ্টা এতটুকুও কমেনি। সেই চেষ্টা, সেই আকুতি যেন এক অফুরন্ত শক্তির সঞ্চার করেছে তাদের অন্তরে, যা তাদের বারবার ঠেলে দিয়েছে টিকে থাকার এক কঠিন যুদ্ধে। এই অসম লড়াইয়ের মধ্যে দিয়েও তারা যেন খুঁজে ফিরেছেন এক নতুন পথ, এক নতুন দিগন্তের সন্ধান। আমাদের এবারের গন্তব্য এক সুদূর উত্তরের জেলা, তার নাম নীলফামারী। এই জেলায় তার সবুজ শ্যামল প্রকৃতি আর শান্ত পরিবেশের জন্য পরিচিত হলেও উত্থান পতনের সঙ্গী। আজকের এই যাত্রায় আমরা নীলফামারীর রাজনৈতিক যাত্রীদের অবস্থা এবং তাদের দুরবস্থা এক অন্তরঙ্গ চিত্র তুলে ধরব। দেখব কিভাবে সকল বাধা বিপত্তি পেরিয়ে তারা নিজেদের শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করে চলছে। তাদের এই সংগ্রাম কেবল ব্যক্তি বিশেষের নয়, এটি যেন এক বৃহৎ রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি, যা এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থার মধ্যে টিকে থাকার লড়াইয়ের প্রতীক। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের সাথেই থাকুন। আপনাদের অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করবে এমন গভীর বিশ্লেষণ নিয়ে আসার জন্য। নীলফামারীর প্রতিটি আসনে জমে উঠেছে ভোটের লড়াইয়ের এক ভিন্ন মেজাজ। বিশেষ করে নীলফামারী ৩ আসনের দিকে যদি আমরা নজর দেই, তাহলে এক ভিন্ন ধরনের রাজনৈতিক মেরুকরণ আমাদের চোখে পড়বে। জামাতের প্রার্থীর নেতৃত্বে এক বিশাল জনসমাবেশ এক নীরব বিপ্লবের সূচনা করেছে। গত শনিবার মাওলানা ওবায়দুল্লাহ সালাফির নেতৃত্বে অনুষ্ঠিত এক মিছিলে প্রায় ৩,০০০-এরও বেশি বাইক অংশ নিয়েছিল, যা ঢাকা দাঁড়িপাল্লার কাণ্ডারীদের এক বিশাল শক্তির প্রদর্শনী ছিল। এই বাইকের বহর যেন এক অপ্রতিরোধ স্রোতের মতো বয়ে চলছিল নীলফামারীর পথে পথে, যার প্রতিটি স্পন্দন বলছিল তাদের সুসংগঠিত শক্তির কথা। এই মিছিলে ৬,০০০-এরও বেশি মানুষ অংশ নিয়েছিল, যা কেবল একটি সংখ্যার মাত্র। এটি ছিল জামাতের জনভিত্তিক এক জোরালো প্রমাণ। তাদের এই সমাবেশ কেবল এক নির্বাচনের প্রচারণা ছিল না, এটি ছিল তাদের দীর্ঘদিনের প্রস্তুতি এবং সাংগঠনিক দৃঢ়তার এক অনবদ্য প্রতিফলন। এই আসনের রাজনৈতিক নির্বাচনে বিএনপির অতীতে কোনো উল্লেখযোগ্য রেকর্ড নেই। ২০০১ সাল থেকে শুরু করে তৎকালীন ৪ দলীয় জোটের অধীনে অন্যান্য প্রার্থীরা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার ফলস্বরূপ বিএনপির এই অঞ্চলে নিজস্ব কোনো শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে পারেনি। এই দীর্ঘ সময়ের শূন্যতা বিএনপিকে এই আসন থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে এবং তাদের রাজনৈতিক অবস্থাকে দুর্বল করে তুলেছে। ফলস্বরূপ নীলফামারী ৩ আসনটি এখন জামায়াতের এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে। এই অঞ্চলে জামায়াতের শিকড় এত গভীরে প্রথিত যে বর্তমানে বিএনপির এই আসনে কোনো প্রার্থী দিতেই পারেনি। তাদের এই প্রার্থী শূন্যতা যেন জামায়াতের জন্য এক বিশাল বিজয়ের দ্বার উন্মোচন করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীলফামারী ৩ আসনে জামায়াতের জয় এখন অনেকটা নিশ্চিত, যা বিএনপির জন্য এক বড় পরাজয়ের ইঙ্গিত বহন করছে। এটি যেন বৃহত্তর জাতীয় রাজনীতির এক ক্ষুদ্র প্রতিচ্ছবি, যেখানে আঞ্চলিক শক্তি কাঠামো কিভাবে প্রধান দলগুলোর ভাগ্য নির্ধারণ করে। নীলফামারী ২ আসনেই আমরা নীলফামারী ৩ এর মতোই এক পরিচিত চিত্র দেখতে পাই। এই আসনও বিএনপির অতীতে জয়ী হওয়ার কোনো সুনির্দিষ্ট রেকর্ড নেই, যা তাদের ঐতিহাসিক দুর্বলতারই ইঙ্গিত বহন করে। এই আসনে একাধারে জনপ্রিয় অভিনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, যিনি ক্ষমতাসীন দলের সদস্য হিসেবে ছিলেন, তিনি তার ক্ষমতা ব্যবহার করে জামাত শিবিরের ওপর কঠোর দমন পীড়ন চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালের পর থেকে নূর সংসদ সদস্য হওয়ার পর জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে জেল, জুলুম, নির্যাতন, গুম, এমনকি
মতো গুরুতর অভিযোগ উত্থাপিত করেছে। এই দমনপীড়ন নীতি এক সময়ে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছিল এবং জামায়াত শিবিরের কর্মীরা এক ভয়াবহ সময়ের মুখোমুখি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত দমনপীড়ন সত্ত্বেও জামায়াত শিবিরের দাপট এতটুকুও কমেনি, বরং বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তাদের সাংগঠনিক শক্তি এবং জনভিত্তি এই কঠিন সময়ে অক্ষুণ্ণ ছিল, যা তাদের কর্মীদের মধ্যে এক গভীর আত্মবিশ্বাস তৈরি করেছে। স্থানীয়দের ধারণা, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ASM সাইফুল্লাহ রুবেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আবদুল্লাহ লতিফি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এই পূর্বাভাস নীলফামারীর রাজনৈতিক আকাশে এক ভিন্ন বার্তা বয়ে আনছে, যা বিএনপির জন্য এক কঠিন বাস্তবতার ইঙ্গিত। এবার আসা যাক নীলফামারী 4 আসনে, যা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানকার রাজনৈতিক সমীকরণ যেন এক জটিল এবং মজার কিছু। সাধারণ জনগণের মধ্যে এক গভীর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিএনপি কেন এমন প্রার্থী সিলেকশনে গেল, যা তাদের নিজেদের জন্য এক প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। এই আসনে জাতীয়তাবাদী দল বিএনপি আব্দুল গফুরকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, যিনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার এই মনোনয়ন অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল, কারণ এই আসনে বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য এবং সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেনের সরকার ভোজ এর ছেলে ছিলেন একজন শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। ভোজের ছেলে বিশেষ করে বিহারি ভোটারদের মধ্যে এক একক আধিপত্য বজায় রেখেছিলেন। সৈয়দপুরের বিহারি জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে থাকে এবং ভোজের ছেলের এই বিহারি ভোট ব্যাংকে এক শক্তিশালী প্রভাব ছিল। অন্যদিকে জামায়াত প্রার্থী হাফিজ আব্দুল মতিনেরও বিহারি ভোটারদের সাথে চমৎকার যোগাযোগ রয়েছে। এখানকার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি আমজাদ হোসেন সরকার ভোজের ছেলের প্রার্থী করা হতো, তাহলে নিশ্চিতভাবে সেই বিশাল বিহারি ভোট ব্যাংক তার দিকে যেত, যা বিএনপিকে এক অসুবিধাজনক অবস্থানে রাখত। কিন্তু ভোজের ছেলেকে প্রার্থী না করায় এই গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক এখন জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার দিকে ঝুঁকে যাবে, যা বিএনপির জন্য এক বিশাল কৌশলগত ভুল বলে বিবেচিত হচ্ছে। উপরন্তু গ্রামীণ এলাকাগুলোতে জামায়াতের প্রার্থীর একটি শক্তিশালী অবস্থান রয়েছে, যা তার জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিএনপির প্রার্থী ঘোষণার আগে এই আসনে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আলোচনা ছিল। যদি ভোজের ছেলে প্রার্থী হন, তাহলে ধারণা করা হয়েছে যে এই আসনটি থেকে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু এখন সকল ফ্যাক্ট বিবেচনা করে বিএনপির এই প্রার্থী সিলেকশনের পর জামায়াতের যে বিশাল ব্যবধানে এগিয়ে গেছে, তা তাদের জয়ের পথকে অনেকটাই সুগম করে দিয়েছে। এই ঘটনা কেবল একটি নির্বাচনী ভুল নয়, এটি যেন সামগ্রিক নির্বাচনী কৌশলের এক বড় ব্যর্থতা এবং ফলস্বরূপ বিএনপির একটি শক্তিশালী আসন হারানোর মুখে দাঁড়িয়েছে। এবার আসা যাক নীলফামারী 1 আসনে, যা ডোমার এবং ডিমলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জামায়াতের জন্য সবচেয়ে কঠিন হিসেবে বিবেচিত হলেও এখানকার পরিস্থিতি যেন তাদের অনুকূলেই চলে আসছে। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি ছিলেন বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী এবং তার প্রচারণার মূল স্লোগান ছিল, এবার জিতেই মন্ত্রী হবেন। তার এই উচ্চাকাঙ্ক্ষায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা জাগিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই স্বপ্ন পূরণ হলো না। তিনি না হলেন মন্ত্রী, না পেলেন সাবেক সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিএনপির ঘোষিত 237 জন প্রার্থীর তালিকায় তার নাম না থাকায় এই আসনে বিএনপি যেন এক ভয়ের সুশাসন নীরবতায় ডুবে আছে। স্থানীয় রাজনৈতিক মহলে চাউর হয়ে গেছে যে এই আসনটি বিএনপি জোটের শরিক জামায়াতের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যা বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতারই প্রতিচ্ছবি। ঐতিহাসিকভাবে এই আসনে বিএনপির জয়ের কোনো সুনির্দিষ্ট রেকর্ড নেই। 1991 সালে নির্বাচন জামায়াতে যেখানে 22,000 ভোট পেয়েছিল, সেখানে বিএনপির প্রাপ্ত ভোট ছিল 1919টি। এটি ছিল এক বিশাল ব্যবধান, যা বিএনপির দুর্বলতার ভিত্তির প্রমাণ। 1996 সালে নির্বাচনেও তার খালাতো ভাই তুহিন মাত্র 20,000 ভোট পেয়েছিলেন, যা তার জন্য যথেষ্ট ছিল না। এরপর 2001 এবং 2008 সালের নির্বাচনে তুহিন এবং তার বাবা উভয়ই 4 দলীয় জোটের প্রার্থী ছিলেন, কিন্তু উভয়ই তারা আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছিলেন। এই আসনে জামায়াতের প্রার্থী হলেন জেলা আমির আব্দুস সাত্তার। এই ধারাবাহিক পর্যায়ে নীলফামারী 1 আসনে বিএনপির দুর্বল অবস্থাকে আরও প্রকট করে তুলেছে। এই আসনে জামায়াতের প্রার্থী হলেন জেলা আমিরের আব্দুস সাত্তার। নীলফামারী 1 আসনের ডিমলা উপজেলায় ডোমারের তুলনায় প্রায় 50,000 ভোটার বেশি রয়েছে।
আর এই ডিমলা উপজেলাতেই জামায়াতের প্রার্থী আব্দুস সাত্তার সাহেবের নিজের বাড়ি এবং সেখানে তার একটি শক্তিশালী জনভিত্তি ও সাংগঠনিক অবস্থা রয়েছে। এছাড়াও ভোগডাবরী, জোড়াবাড়ি, ভরাবাড়ি এই ইউনিয়নগুলোতে জামায়াতের শক্তিশালী অবস্থা রয়েছে। এই সকল তথ্য বিবেচনা করে ফলাফল কি হতে যাচ্ছে, এই সকল নির্বাচনের সমীকরণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। নবাগতদের অতিরিক্ত আস্ফালন এবং কৌশলগত ভুলের কারণে বিএনপি তার পুরনো ভোট ব্যাংক হারাচ্ছে। এই প্রবণতা কেবল নীলফামারীতেই সীমাবদ্ধ নয়, সারা দেশে দেখা যাচ্ছে। পুরনো পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে তুলনামূলকভাবে নতুন এবং অপ্রচলিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ায় এই কৌশল বিএনপির জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত বলে প্রমাণিত হচ্ছে। এই সিদ্ধান্ত কেবল একটি নির্বাচনের ফলকে প্রভাবিত করছে না, এটি দীর্ঘমেয়াদের দলের জনভিত্তি এবং সাংগঠনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এই সামগ্রিক চিত্র দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক গভীর প্রশ্ন তৈরি করছে। যেখানে এক বিরোধী দল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করছে, সেখানে তাদের কৌশলগত ভুলগুলো যেন প্রতিপক্ষকে আরও বেশি সুবিধা করে দিচ্ছে। এই সংকট কেবল একটি দলের নয়, এটি যেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই পরিস্থিতিতে বিএনপির ভবিষ্যৎ কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন। এবং আবারও অনুরোধ থাকলো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।